গুড মর্নিং ফ্রম ডিব্রুগড় রেলওয়ে স্টেশন। আজ হচ্ছে 11 তারিখ নভেম্বর মাসের 2025। টেডি ট্রাভেলার ইউটিউব চ্যানেলে আবার একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের চলছে এটা ইস্ট অরুণাচল ট্যুর, যার মধ্যে অন্যতম আনিনি যাব আমরা। তো সেই দ্বিতীয় পদক্ষেপ হিসেবে আমাদের ডিব্রুগড় থেকে কিভাবে আমরা রোয়িং পৌঁছচ্ছি সেটাই তুলে ধরবো এই ব্লগে। আমরা রোয়িং থেকে আগেও চলে যেতে পারি, আমাদের হোটেল বা কিচ্ছু বুক নেই। যেটা করতে হবে, আমাদের একটা বাইক নিতে হবে, বাইক রেন্টাল সার্ভিস থেকে। আমার আগে থেকে কথা বলা আছে, যদি আপনারা বাইকে করে এখানে ঘুরতে আসতে চান কীভাবে যোগাযোগ করবেন সেটাও তুলে ধরবো। ওয়েদার ফ্যান্টাস্টিক, এখন এখানকার টেম্পারেচার দেখাচ্ছে ওই 20 ডিগ্রি সেন্টিগ্রেড মতন। আমরা ডিব্রুগড় রেলওয়ে স্টেশনে বাইরে এলাম, এখন ঘড়িতে বাজে 7:05। দেখুন এখানে বিভিন্ন গাড়ি দাঁড়িয়েছে, আপনি এখান থেকে হায়ার করতে পারেন যাওয়ার জন্য, কিন্তু আমি বলবো সেরকম দরকার নেই। একটু বাইরে টোটো করে বেরিয়ে পড়ুন আগে। আচ্ছা 7টা বাজে, আমরা এখান থেকে অটো নিলাম। আমরা অটো নিলাম, অটোটা বলছে 50 টাকা নেবো। এটা কনভয় রোডে আমাদের যেতে হবে। সেটা হচ্ছে আমাদের যে বাইক রেন্ট করেছি যে সংস্থা আছে তার দপ্তরটা হচ্ছে কনভয় রোডে। এখান থেকে দেখা যাচ্ছে 2.7 কিলোমিটার। 10 মিনিটও লাগলো না, আমি আমাদের বাইক রেন্টাল সার্ভিসের কাছে পৌঁছে গেছি, কিন্তু এই দোকান তো বন্ধ। এখন ফোন করতে হবে, আমাকে নাম্বার দিয়ে দিয়েছে একটা ফোন করার জন্য। আমাদের যাত্রা করার জন্য অবশেষে এই বাইকটা পেয়ে গেছি, সেটা হচ্ছে পালসার N250। তার কারণ এই বাইকটা নেওয়ার জন্য আমি টিউবলেস টায়ারওয়ালা বাইক খুঁজছিলাম, তো সেটাই ছিল। আর টিউবওয়ালা বাইক ছিল ওনাদের কাছে, রয়্যাল এনফিল্ড ছিল, সেটা আমি নিতে চাইনি, কেন টিউব নেওয়া বাইকের অভিজ্ঞতা আমার খুব একটা ভালো নয়। তো এইখান থেকে আমি বাইক রেন্ট নিয়েছি FBW। এদের 2000 টাকা আমাকে আগে পাঠিয়ে দিতে হয়েছে, যেটা আমাকে ডিপোজিট দিতে হয়েছে, সেটা আপনি রিফান্ডেবল। আর পার ডে এই বাইকটা ভাড়া পড়ছে 1500 টাকা, তেল আলাদা করে ভরাতে হবে। আমি একটু বাইকটার ভিডিও করে দিই, যেটা খুব বাইক রেন্ট নেওয়ার আগে হচ্ছে খুব দরকার যে বাইকের ভিডিও করে নেওয়া যায়। ABS আছে, ডুয়েল চ্যানেল, ঠিক আছে। এই হচ্ছে বাইকটা, খারাপ বাইক না এমনি। সবসময় বাইক রেন্ট নেওয়ার আগে বাইক কিন্তু আপনারা বা স্কুটি অবশ্যই আগে ভিডিও করে নেবেন। আচ্ছা, এখানে অনেকে প্রশ্ন করতে পারে সাদা প্লেট নাম্বারওয়ালা। আপাতত এখানে ব্ল্যাক বা ইয়েলো প্লেট নাম্বারের বাইক এখনও চলাচল শুরু হয়নি। এনারা কি করেছে, আমাকে এই বাইকটার যে অথরাইজেশন লেটার আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছে। ফলে যদি পুলিশ ধরে সেটা দেখালেই হয়ে যাবে, তারা যেটা বললো। আর লাইসেন্স তো আমার আছেই। বাইক রেন্ট দেওয়ার জন্য লাইসেন্স হচ্ছে জরুরি, আধার কার্ডও পাঠাতে হবে, সেটা আপনাকে এদের কাছে দিয়ে দিতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হেলমেট আপনারা পাবেন, এছাড়া ফিতে যে লাগেজ বাঁধার জন্য ফিতে তো পাবেনই। তো এই হচ্ছে আপাতত মানে ক্রাইটেরিয়া। আর এনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। যদি আপনারা কখনো ডিব্রুগড় আসেন, এখান থেকে মেচুকা হোক বা আনিনি ঘুরতে যেতে চান বাইকে করে, তাহলে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। জায়গাটার এক্সাক্ট লোকেশন হচ্ছে ডিব্রুগড় যে কনভয় রোড আছে তার এখানে দেখবেন SBI ATM আছে, ওই ঠিক তার উল্টো দিকেই হচ্ছে এই FBW। আপনি গুগল ম্যাপ লোকেশন অন করলে এটাতে পেয়ে যাবেন, কোনো অসুবিধা হয় না। বেরিয়ে পড়ি, আগে তেল ভরতে হবে, এবার ক্যামেরাটা মাউন্ট করব আমার হেলমেটে। ঘড়িতে বাজে এখন 8:10। আমাদের এখন প্রথম গন্তব্য হচ্ছে কোথায় সুবর্ণ? আপাতত হচ্ছে পেট্রোল পাম্প। চলো দেখি কোথায় আছে। ফুল ট্যাঙ্কি, এখানে পেট্রোলের দাম হচ্ছে 98 টাকা 9.8 পয়সা। আমরা তেল ভরলাম হচ্ছে 1300 টাকার করে, ফুল ট্যাঙ্কি করে নিয়েছি। আমরা প্রথমে যাচ্ছি জগন্নাথ মন্দির। ডিব্রুগড়ে জগন্নাথ মন্দির দর্শন করেই আমরা বেরিয়ে যাব। দারুণ, জগন্নাথ মন্দিরের রাস্তা দিয়ে যাচ্ছি, পাশ দিয়ে যাচ্ছে হচ্ছে ট্রেন। আর কি ট্রেন একবার বলি, হাওড়া ডিব্রুগড়ে। আমার মনে হচ্ছে কামরূপ এক্সপ্রেস। আসামে এসেছি, চা গাছ দেখতে পাবো না, সেটা কি কখনো হতে পারে? দেখুন হাই রোড ধরার সঙ্গে সঙ্গেই ডান দিকে চায়ের বাগান, টপ ক্লাস। জয় জগন্নাথ, প্রভুর মন্দির দেখতে পেয়ে গেছি। সত্যি অনেকদিন পুরী যাওয়া হয় না।
মন্দির এখন খুলেছে কিনা জানি না, এখন 8টা বেজে গেছে, 8:15 হবে। এখন ঘড়িতে বাজে 8:15 মতন। আমরা পৌঁছে গেছি হচ্ছে জগন্নাথ মন্দিরের মেন দ্বারে। এখানে আমরা জুতো খুলে রাখছি, আমি আগে যাচ্ছি, তারপর সৌবর্ণ যাবে। দেখুন, মন্দিরের ওপেনিং টাইম হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, তারপর 1 থেকে 1:30 2:30 পর্যন্ত বন্ধ থাকে, তারপর 2:30 থেকে আবার রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে মন্দির। জয় জগন্নাথ বলে এই জার্নিটা কন্টিনিউ করছি। আমরা এখন চলেছি NH-15 ধরে, দুধারে সারিবদ্ধ চা বাগান, আর এই NH-15 তার বুক চিরে বেরিয়ে গেছে। আমাদের গন্তব্য আজকে রোয়িং। এখান থেকে হচ্ছে 150 কিলোমিটার মতন। গুগল সময় দেখাচ্ছে প্রায় 3 ঘন্টা মতন লাগবে বাইকে, যদি নন স্টপ যাওয়া যায়। আমাদের প্রাথমিক গন্তব্য হচ্ছে 48 কিলোমিটার দূরে এখান থেকে তিনসুকিয়াতে দাঁড়াবো, যেখানে দেখাচ্ছে ঘন্টাখানেক মতন সময় লাগবে। এটা একটু ব্রেকফাস্ট করবো আমরা। এখন প্রায় 9:05। আমার এই বাইক করে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে কস্ট কাটিং করা। কারণ আমরা দুজন যদি আমরা গাড়ি নিয়ে ঘুরতে যাই, পার ডে 5,500-6 হাজার টাকা গাড়ি ভাড়া দেওয়ার ক্ষমতা মনে হচ্ছে না আমাদের আছে বলে, আর সেটা জাস্টিফাই বলে আমারও মনে হয় না। তাই জন্য বাইক নেওয়া, আর বাইক নেওয়ার একটাই কারণ, এটা যে এত ইকোনমিক্যাল, কনভিনিয়েন্ট, আর দ্বিতীয় কথা, পাহাড়ে বাইক চালাতে আমার প্রচণ্ড ভালো লাগে। বাইক চালাতেই আমার ভালো লাগে, পাহাড় বলে কোনো কথা না। সেটা চলে যাচ্ছে রাস্তাটা ডিগবয়ের দিকে, আর বাঁদিকে ঢুকে যাচ্ছে বাণীপুর। এটা ত্রিশূল ট্রান্সপোর্ট। এয়ারপোর্ট 3 কিলোমিটার গিয়ে বাঁদিকে সোজা আছে তিনসুকিয়া 35 কিলোমিটার। রোয়িং এখান থেকে 140 কিলোমিটার। শুরু করেছিলাম আমরা 150 কিলোমিটার, তখন বাকি ছিল। আমি কিন্তু কিছু বুক করে আসিনি, আমি ILP-টা করে নিয়েছি। ILP-র ব্যাপারে আপনাকে বিস্তারিত পরে বলছি, হয়তো গাড়ির আওয়াজে আপনারা শুনতে পারবেন না। আমার যেটা লক্ষ্য, সেটা রোয়িং বা তার আশেপাশে এলাকায় একদিন থাকা, মানে রাত্রি কাটানো, আর 2টো রাত কাটাবো আনিনিতে। কোথায় কাটাবো সেটাও জানি না, সেখানেও কিছু বুক করিনি। তবে একটা জিনিস আপনার মনে রাখুন, আনিনি আসার সেরা সময় কিন্তু অক্টোবর শেষ থেকে, আরও ভালো বলে নভেম্বর 1 থেকে ফেব্রুয়ারি লাস্ট বা মার্চের মিডিল পর্যন্ত। বৃষ্টি শুরু হয়ে গেলে ওই রাস্তাটা একটু ডজি হয়ে যায়, বাইক নিয়ে আসাটা একটু টাফ বলে আমি শুনেছি বা বিভিন্ন ভিডিওতে দেখেছি। এর বলে 6 কিলোমিটার চলেছি তিনসুকিয়া, 30 কিলোমিটার। রোয়িং 135 কিলোমিটার, 5 কিলোমিটার চলেছি, সরি। কনফিউশন দূর করে দিই, সেটা হলো আমার উদ্দেশ্য কিন্তু মোটো ব্লগ করা না। যেখানে কনভিনিয়েন্ট মনে হবে সেখানে আমি বাইক নিয়ে যাই। আমি কিন্তু রাইডারও নই, আমি বাইক চালাতে পারি, ব্যাস এইটুখানি। অনেকদিন ধরে বাইক চালাচ্ছি, এটাই। কিন্তু এই বাইক চালাতে প্রচণ্ড ভালোবাসি, সেটাই ভিডিওর আকারে আপনাদের সামনে তুলে ধরা। চা বাগানটা ফ্যান্টাস্টিক লাগছে, মানে দুধারে সবুজের সবুজ।
মাইন্ড ব্লোয়িং। আসাম থেকে কেউ যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, খুব ভালো লাগবে। কারণ অনেকেই দেখিয়েছি আমার আসাম থেকে অনেকে ভিডিও দেখেন আমার, তারা সাপোর্টও করেন। So many years, too many tears on your pillow, on your pillow. এখন আমাদের সৌপর্ণ বাইক চালাচ্ছে আর দুধারে সেই চা বাগান। সামনে একটা বোট আছে যেখানে দেখা যাচ্ছে তিনসুকিয়া মাত্র 10 কিলোমিটার, বিগ বয় 37 কিলোমিটার, আর রোহিং 115 কিলোমিটার। আমরা চলেছি NH 15 ধরে। আজকে আমাদের বাইক চালাচ্ছে এই মুহূর্তে সৌপর্ণ, একটু আগে আমি চালাচ্ছিলাম। Far away until you're out of sight, you're out of sight. ঘড়িতে বাজে 9:55। আমরা মোটামুটি তিনসুকিয়া এসে গেছি, মার্কেটে এখনো আসেনি, কিন্তু তিনসুকিয়া এলাকার মধ্যে ঢুকে পড়েছি। তার আগে তিনসুকিয়া সার্কিট হাউস গেল। যেটা বলা সেটা যে এই যাত্রাপথে এই 1 কিলোমিটার মতো রাস্তা খারাপ ছিল, তৈরি হচ্ছিল কিছু কিছু জায়গায়, একটা ব্রিজ তৈরি হচ্ছিল, খারাপ ছিল, সেটা আমি আর ভিডিও করিনি। হেলমেট পরেছিলাম, দেখুন কি অবস্থা। যাই হোক, আমরা তিনসুকিয়া কখন চলতে চলতে পণ্য চালিয়ে দিয়েছে, তিনসুকিয়া পেরিয়ে চলে এসেছি। একটা স্টার ভাড়া বলে কোথাও একটা দাঁড়িয়েছে। এই জায়গাটার নাম কি? এটা नाम তিনসুকিয়া মাকুম। और 5:05 बजे। तो खाने के लिए क्या मिलेगा? खाने के लिए क्या मिलेगा? মেনু। আচ্ছা আচ্ছা, মেনু দেখছি, দেখে আপনাদের বলছি। বল, বাইকটা কেমন চালালি? টান ভালোই আছে বল। N250 দিয়ে চালাচ্ছি আমরা, যে বাইকটা নিচ্ছি আবারও বলছি N250 পালসার, বেশ ভালো টান। কিন্তু এর আসল পরীক্ষা হবে যখন পাহাড়ে আমরা আর্নিতে যাব, রোয়িং থেকে আর্নি থেকে যে সাইট সিইং করতে যাব, তখন বোঝা যাবে ওর দম কীরকম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:10। আমরা অর্ডার করেছি, কি করলি? ছোলে বাটুরে। এখানে 180 টাকা করে দাম নিল, এখনও আসেনি, অর্ডার করে বসে রয়েছি, কেমন দেখা যাক। তবে ছোলে বাটুরে দিয়েছে মানে 180 টাকার, এই ছোলে আর এই বাটুরে বাটুরের সাইজ দেখুন বিশাল বড়। এ ভুল করেছি, আমাদের একটা নিলেই হয়ে যেত 180 টাকা। এ বাবা শোভন, এই বিশাল বড় সাইজ একটা নিলেই হয়ে যেত। পুরি বাপরে বাপ, দুপুরে খাওয়ার যেতে হবে না। চলো দেখি, খেয়ে দেখি আমার বাটুরাটা। দারুণ করে ছোলেটা, টপ ক্লাস, একদম টপ ক্লাস। তো তিনসুকিয়া মাকুমের যে স্টার ধাবা আছে, এই যে এই জায়গাটা, এখানে খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো, দারুণ, খুব ভালো। আর একবার একটু বাইরে থেকে পার্কিং লট আছে, বাইরে গাড়ি রাখার জায়গাও আছে, এই যে আমাদের বাইক আছে, আর বাইরে থেকে কিছুটা এরকম স্টার ধাবা। কেমন লাগলো খেতে বল? আমি চালাবো। চালাবেন তো, গাড়িটা বের করে বাইরে বার করো তুমি। এখান থেকে কত দূর রে? 97 কিলো। আচ্ছা, এখান থেকে রোহিং এখনো 97 কিলোমিটার। চলো, আর এর সময়, আর এখন ঘড়িতে টাইম দেখাচ্ছে 11:15। তো ওই সারাদিনই লেগে যাবে প্রায়। বেরিয়ে পড়লাম রোহিং এর উদ্দেশ্যে। আচ্ছা, এই দাদা আমাকে একজনে ছিলেন, উনি একটা কি বাইপাসের কথা বললেন।
যদি চিনতে না পারি কোনো বাইপাস না, নর্মাল পাসেই যাব। চলো। এখানে দেখাচ্ছে রোয়িং 121 কিলোমিটার, দেখো, আর গুগল ম্যাপ দেখাচ্ছে 97 কিলোমিটার। ঢোলাসাদিয়া ব্রিজ। আচ্ছা, এইখানে রাস্তা কাজ হচ্ছে। ও ডাইভারশনের উপরে ডাইভারশন, দেখুন ঘড়িতে বাজে 11:15। আমরা এখন ডান দিকে বেঁকে যেতে হবে। আচ্ছা, রূপাই কাক পাথর, তাই তো, ডান দিকে। রাস্তা একটু চড়া পেলাম, কিন্তু সিঙ্গেল লেন, ডাবল লেন নয়। পেট্রোল পাম্পের কিন্তু কোনো অসুবিধা নেই, তবে নেটওয়ার্ক দেখছিলাম কিছু কিছু জায়গায় একদম নেই। নেই মানে নেই, জিও নেই, এয়ারটেলও নেই। এখনো দুদিকে চা বাগান, এদিকে চা বাগান প্রচুর, তিনসুকিয়ার দিকে প্রচুর, ডিব্রুগড় তিনসুকিয়া চা বাগান ভর্তি। আমার মনে হচ্ছে এখানকার মানুষদের প্রধান জীবিকাই হচ্ছে এখান থেকে চা, চা ওরিয়েন্টেড যা কিছু। ও টপ ক্লাস রাস্তা, টপ ক্লাস। ও মাইন্ড ব্লোয়িং, দুর্দান্ত রাস্তা সোপানো, দুর্দান্ত রাস্তা। অবশেষে আমরা এখন পার হচ্ছি ভারতের দ্বিতীয় বৃহত্তম জলের উপরে সেতু, ভূপেন হাজারিকা সেতু দিয়ে। এই সেতু দৈর্ঘ্য হচ্ছে 9.15 কিলোমিটার। আসামের তিনসুকিয়া জেলার ঢোলা সাদিয়া বলে যে দুটো অঞ্চল আছে, সেই দুটো অঞ্চলকে যুক্ত করেছে এই সেতু। আগে এই সেতুর নাম ঢোলা সাদিয়া সেতুই ছিল। 26শে মে 2017 সালে এই সেতুর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বলতে পারেন জীবনের একটা অন্যতম আশা পূরণ হলো আমার। এই ঢোলা সাদিয়া বা ডক্টর ভূপেন হাজারিকা সেতুর ওপর বাইক চালিয়ে অরুণাচল যাওয়া। আর এই ঢোলা সাদিয়া সেতু নির্মিত হয়েছে ব্রহ্মপুত্র নদের অন্যতম উপনদী লোহিত নদীর ওপর। ইউটিউবের ভিডিও করতে করতে জীবনে অনেক কিছু প্রাপ্তি লাভ হয়েছে, তার মধ্যে এটাও একটা হয়ে গেল যে ভারতের দ্বিতীয় বৃহত্তম সেতু যা জলের উপরে নির্মিত, তার উপর দিয়ে বাইক চালিয়ে ভ্রমণ। ঈশ্বর, দূরে অরুণাচলের পাহাড় দেখা যাচ্ছে। আমরা এবার পৌঁছে যাব খুব শিগগিরই সাদিয়া বলে যে অঞ্চলটি আছে সেখানে, যা আসামের তিনসুকিয়ায় অবস্থিত। আমরা চেষ্টা করব তাড়াতাড়ি রোয়িং পৌঁছে আগে হোটেল নেওয়ার, হোটেল নিয়ে স্নান করব। তার কারণ আগের দিন পুরো দিন সারা স্নান হয়নি, কেন আমরা ট্রেনে ছিলাম। স্নান করে ফ্রেশ হয়ে কিছু খিদে তো আমাদের পাবে না, যে যা ব্রেকফাস্ট বা ব্রাঞ্চ করেছি অসম্ভব খিদে পাওয়া। তারপর আশেপাশে বাইকটা নিয়ে কোথাও ঘুরতে যাব। রোয়িং বাকি 34 কিলোমিটার।
গুগল দেখাচ্ছে 31 কিলোমিটার, ইনফ্যাক্ট 30 কিলোমিটার। ঘড়িতে বাজে 1:05। এখন বাজে 1:30। আমার হালকা হালকা ঘুম পেয়ে যাচ্ছিল, তাই জন্য কি করলাম, একটা দোকানে দাঁড়িয়ে চা পান করলাম। এখন ঠিক আছে। এখনো রোয়িং 23 কিলোমিটার। যেটা বলার যে একজনকে জিজ্ঞেস করলাম, বলে রাঁধুনি যেতে কিন্তু সময় লাগবে রোয়িং থেকে। তো আমাদের কালকে যত পারবো সকাল সকাল বেরোবো। মনে হচ্ছে আমরা চলে এসেছি অরুণাচল সীমান্তে। এখন বাজে হচ্ছে 1:40। অনেক সকালবেলা বেরিয়েছি। অবশ্য আমরা অনেক দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম, বিভিন্ন ড্রোন শট নিয়েছি বা মন্দিরে গেছিলাম। রোয়িং এখান থেকে 23 কিলোমিটার, মায়োদিয়া পাস 78 কিলোমিটার, হুনলে 113 কিলোমিটার, আনেনি 258 কিলোমিটার। মানে আচ্ছা দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি লোয়ার দিবাং ভ্যালিতে। এখানে কিন্তু আপনার আইএলপি চেক হবে। এখানে আইএলপি চেকও হলো, আমি করে নিয়ে এসেছিলাম। আচ্ছা, যদি আপনি আইএলপি না করে নিয়েছেন তাহলে এখানে কিন্তু একটা অফিস আছে, সেখান থেকে আপনি আমরা পারমিশন করে নিতে পারবেন। রোয়িং পর্যন্ত 50 টাকা প্রতি ব্যক্তি খরচা করবেন। এবার যেটা কথা সেটা হচ্ছে, রোয়িং থেকে কিন্তু আপনার ডিসি অফিস থেকে কিন্তু আবার আইএলপি বা পারমিশন করাতে হবে আনেনির জন্য। সেক্ষেত্রে খরচা প্রায় ওরকমই পড়ে যাবে। আমার পড়েছিল 500 টাকা। আমি 15 দিনের জন্য করে এনেছি। তার কারণ জানি না বেশি লাগবে কি সময় কম লাগবে, আমি বেশি করে এনেছি। আর আমার যে আইএলপি করে দিয়েছে সেটা তামাং দাজু, সেই তামাং দাজু অরুণাচলে আগের ট্রিপে আমাকে উনি করে দিয়েছিলেন। ওনার বাড়ি হচ্ছে ভালিকপংয়ে, খুব বিশ্বাসযোগ্য লোক। তো ওনার নাম্বার আমি দিয়ে দেবো, যদি আপনারা নিজেরা করতে পারেন তো ভালো কথা, যদি না পারেন তাহলে ওনাকে ফোন করে কথা বলে নিতে পারেন। যেটা ডকুমেন্ট লেগেছিল আমার আইএলপি করতে, চলো যেতে যেতে কথা বলি। আইএলপি করতে যেটা আমার ডকুমেন্ট লেগেছিল তা হচ্ছে ছবি, ডিজিটাল মেথডে পাঠিয়ে দিয়েছিলাম। আর লেগেছিল হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স, আপনার আধার কার্ড বা ভোটার কার্ডও চলবে। দেখুন এখানে লেখা আছে ওয়েলকাম টু লোয়ার দিবাং ভ্যালি, মানে আমরা অরুণাচলে প্রবেশ করেছি। তো রোয়িংটা হচ্ছে লোয়ার দিবাং ভ্যালিতেই, দিবাং যে স্টেট আছে তাতেই। আর আনিনি হচ্ছে আপার দিবাং ভ্যালি। তো আশা করছি আইএলপির ব্যাপারে আপনাদের সব কিছু ইনফরমেশন দিতে পেরেছি। এরপরে যদি কিছু জানার থাকে আমাকে মেসেজ করবেন ইনস্টাগ্রামে বা কমেন্ট করবেন। অবশ্যই আমি আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে তার বেসিক্সে আনসার দিতে পারবো। রোয়িং দেখাচ্ছে 18 কিলোমিটার, ঘড়িতে বাজে 1:55। রাস্তাটা কি সুন্দর দেখুন, দারুণ। অসাধারণ লাগছে, টু গুড, টু গুড। রাস্তা দারুণ, আপাতত অনেক চওড়া। ডিব্রুগড় থেকে এখনো পর্যন্ত প্রায় বলে রোয়িং পৌঁছে যাব। রাস্তা একদম ফ্ল্যাট। বাঁদিকে দেখুন একটা পেট্রোল পাম্প আছে ভারত পেট্রোলিয়ামে। একদম সমতলেই আমি এখনো পর্যন্ত বাইক চালাচ্ছি। কোনো জায়গায় মনে হয়নি যে আমি কোনো ইনক্লাইনে বাইক চালিয়েছি। মানে এই 150 কিলোমিটার রাস্তা কিন্তু যথেষ্ট ভালো। কিছু কিছু জায়গায় প্যাচ ওয়ার্ক হচ্ছে, কিছু কিছু জায়গায় ডাইভারশন আছে, সেটা খুব সামান্যই। মোরারলেস রাস্তা দুর্দান্ত। আর যদি কন্টিনিউয়াসলি চালানো যায়, আমাদের তো অনেক সময় লেগে গেল, কন্টিনিউয়াসলি যদি বাইক চালানো যায় বেশিক্ষণ সময় লাগার কথা না, 3 ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স 3 ঘন্টা। দেখুন রোয়িং প্রায় পৌঁছে গেছি আমরা। এখন ঘড়িতে বাজে 2:10। এটাই মনে হয় রোয়িং মার্কেট। এই জায়গাটা, এই বাইক চালানো বা রাস্তাটা আমাকে একটা জায়গার কথা মনে করে, সেটা হচ্ছে থিম্পু, ভুটানের থিম্পু। সেটা আরও পরিষ্কার, আরও একটু প্ল্যান, কিন্তু এটা ওরকমই অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন চারদিকে। একটা পাহাড়ের অনেকটা উপরে। দেখুন রোয়িং 3 কিলোমিটার, খুললি ওখানে একটা থাকার জায়গা আছে। 93 কিলোমিটার, আনেনি 238 কিলোমিটার। ওয়েলকাম টু রোয়িং। আচ্ছা, এবার আমাকে খুঁজতে হবে থাকার রাস্তা না। দেখ কোথায় ভাই, এখান দেখুন একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, আর এই হচ্ছে রোয়িং এর গেট।
আনিনি গেট থেকে মোটামুটি আমরা 2 কিলোমিটার মতন এগিয়ে এলাম, 2-2.5 কিলোমিটার। তারপর হচ্ছে আনিনি মার্কেট। এই হচ্ছে মার্কেট, দেখুন। আমি একজনকে, একটা বাচ্চা মেয়েকে জিজ্ঞেস করলাম যে হোটেলগুলো, বলে এই দিকেই বেশি হোটেল আছে। দেখুন একদম পুরো মার্কেটের মধ্যে চলে এসেছি রোয়িংয়ে। এখানে হোটেল মিমো, এগুলো খুব একটা ভালো না আমার দেখে যা মনে হচ্ছে। অবশেষে রোয়িংয়ে আমরা থাকার আস্তানা পেয়েছি। রোয়িং রেস্ট হাউস 305 রুমে আমরা পেয়েছি থাকার জন্য 1 রাত। রুমটা অনেক বড়, বিশাল বড়। সেখানে মানে হেলমেটটা রেখে দিয়েছি। এটা খাট আছে যেখানে দুজনই শোয়া যাবে, হাজব্যান্ডের বাচ্চা হয়ে যাবে। বিশাল বড়, মানে বিশাল বড় বললেও কম বলা হবে, খুব বড়, তাই তো সব বললো। তো এখানে লাইটের একটা সমস্যা আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। এখানে পাখা আছে, গরম তো আছে। এখানে একটা পাখা আছে, ওখানে আপনার লাগেজগুলো রাখতে পারবেন। 2টো চেয়ার আছে। এখানে আছে হচ্ছে একটা মিরর। একটু ওয়াশরুমটা দেখাই। নতুন হোটেল, দাম কমালোই না। 1500 টাকা রুম নিয়েছে। এটা হচ্ছে ওয়েস্টার্ন কমোড, এক্সস্ট। এই কিন্তু গিজার নেই, গিজার ইনস্টল হয়ে যাবে নভেম্বর এন্ডে, এটা আমাকে বললো যে স্টাফ ছিল। এখানে একটা আছে বেসিন। রুমটার ভাড়া নিয়েছে 1500 টাকা, কিছুতেই কমালো না। এখানে দেখতে পাচ্ছি সব রুমই হোটেলে এরকমই। যাই হোক, আমরা একটু ফ্রেশ হই, করে তারপর দেখা যাক কোথায় ঘুরতে যাওয়া যায়। ঠিক আছে, এখনও ব্লগটা কিন্তু কন্টিনিউ হবে। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, দেখে আশেপাশে কিছু জায়গা দেখার যদি থাকে তাহলে সেটা দেখবো। পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা, মারাত্মক পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন হয়েছে। একবার বাইরে থেকে হোটেলটা দেখাই আপনাদের। জাস্ট আমরা স্নান করলাম, একটু ফ্রেশ হলাম, হয়ে বেরিয়ে যাচ্ছি। বাইক পার্কিংয়ের জায়গা আছে কিন্তু, এই দেখুন, এই যে আমাদের বাইক। আর এই হচ্ছে রোয়িং রেস্ট হাউস। দেখুন এটা ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা এটা নিয়ে নিতে পারেন, ফোন করতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো, বড়। 11খানা রুম আছে টোটাল, ফ্যামিলি রুম, ডাবল বেডরুম, ট্রিপল বেডরুম আছে। এখানে কিন্তু আরও 1-2টো হোটেল আছে। এই এখানেও 2-3টে হোটেল আছে এইদিকে গিয়েও। এইটা হচ্ছে মেন রোড। আমরা এই দিক থেকে এসেছিলাম, আমরা। এই গাড়িটা যেদিকে ঢুকছে সেদিকে ঢুকতে হবে। আচ্ছা, এইদিকেও জানেননি যাওয়ার রাস্তা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেখতে পাচ্ছেন, তার ঠিক আগের গলিটা, এটা খেয়াল রাখবেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক আগের গলিতে আমাদের হোটেলটা। চল, দারুণ লাগছে কিন্তু এখানে ঝপ করে সন্ধ্যা হয়ে যায়। মানে একদম নর্থ ইস্টে আছি তো, এখানে সকাল হয় তাড়াতাড়ি আর সন্ধেও হয় তাড়াতাড়ি। আমি এখানে এসে সবাইকে জিজ্ঞেস যে রোয়িংয়ে কী দেখবো। বলছে যে এখানে একটা পার্ক আছে। সেটা পার্ক তো আমাদের ওখানে ইকো পার্কও আছে, সেরকম না, কিন্তু এরকম সানসেট আর এরকম নদী আর একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আমি আর সৌপর্ণ, দারুণ লাগছে। এখন কত সুন্দর লাগছে, ল্যান্ডস্কেপই আলাদা। আর এদিকে পাহাড়, উঁচু উঁচু পাহাড়, ওই দিক দিয়ে পাহাড়ের রাস্তা শুরু হয়ে যাচ্ছে। ওই আমাদের আনি দিয়ে যেতে হবে কালকে সকালবেলা ওই রাস্তা ধরে। আর কি দারুণ লাগছে দেখুন, সানসেটটা অপূর্ব।
আমার চিড়িয়াকে ওড়াতে ওড়াতেই সূর্যিমামা কখন অস্তমিত হয়ে গেল। তাও কি সুন্দর লাগছে দেখুন আকাশটা। রোইংয়ে থাকবেন কেন, তার কারণটা হচ্ছে এখানে বেসিক্যালি দেখার সেরকম কিছুই নেই, কিন্তু অ্যাম্বিয়েন্স খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নির্মল বাতাস। আর এই নদীর ধারে যদি এসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন খারাপ লাগবে না। এদিকে একটা পার্ক আছে, আর কিছুই সেরকম নেই। তো এটাই, আর এখান থেকে এইরকম মাউন্টেন ভিউ। মোটামুটি ওই রোইংয়ের ওই জায়গা থেকে ব্রিজের পর থেকেই চড়াই শুরু। এখান থেকে আনিনি ওই 220-22 কিলোমিটার মতন। তো কালকে সকাল সকাল আমাদের বেরিয়ে যেতে হবে। আরও কিছু ইনফরমেশান এই ব্লগে দেবো আপনাদের। যদি আপনারা বাইক না নিয়ে আসেন, আনিনি পৌঁছবেন কিভাবে, সেই শেয়ার গাড়ির ব্যাপারে একটু ইনফরমেশান দেবো। ধরুন আপনি রিজার্ভ গাড়ি করে আসছেন না, আমার মতন বাইক নিয়েও আসছেন না, তাহলে আনিনি যাবেন কিভাবে, সেই হদিচি দিচ্ছি এই ব্লগের মধ্যে। দেখুন এখানে অ্যাপেলো ক্লিনিক আছে, তার ঠিক একটুখানি আগেই একটা জায়গা আছে নানি কাউন্টার, যেখানে দেওয়া আছে ডিপ ট্রাভেলস। এখান থেকে রোয়িং টু আনিনি দেখুন আপনি শেয়ার গাড়ি পেয়ে যাবেন, যেখানে হচ্ছে 1000 টাকা করে পার হেড, দাম বাড়ে কমে। ফোন নাম্বার দেওয়া আছে, রোয়িংয়ের নাম্বার দেওয়া আছে 8787867400, 8415077127 ইত্যাদি। নাম্বারগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন, হয়তো কাজে লাগতে পারে। গুয়াহাটি থেকে এখানে রোয়িং পর্যন্ত বাস ছিল, এখন নেই, শান্তিপুর পর্যন্ত আছে। সেখান থেকে অটো করে আপনি চলে আসতে পারবেন রোয়িং। এটা একটা সস্তায় এখানে আসার একটা উপায়। এবার রোয়িং থেকে আনিনি যাওয়ার গাড়িগুলো 6:30টার সময়, মোটামুটি 6:30 থেকে 7টা। সেক্ষেত্রে কী করতে হবে আপনাকে, আগের দিন এখানে এসে বুকিং করে যেতে হবে বা ফোন করে সিট বুক করতে হবে আনিনি যাওয়ার জন্য। যাই হোক, এই একটা ইনফরমেশান দিয়ে দিলাম রোয়িং থেকে আনিনি যাওয়ার জন্য। খেয়াল রাখবেন, নানি কাউন্টার, ডেলি সুমো সার্ভিস। এবার এই সুমো সার্ভিস করা হয় না, বা আমি জিজ্ঞেসছিলাম, এটা হচ্ছে ডিমান্ডের ওপরে, কখনো 1টা 2টো 3টে 4টেও হতে পারে, যেমন ডিমান্ড থাকবে সেরকম হয়ে যাবে। এছাড়া আপনি এখান থেকে রিজার্ভ গাড়িও করতে পারেন। আপনি ধরুন রোয়িং চলে এলেন, এখান থেকে গাড়ি রিজার্ভ করেও আনিনি ঘুরতে যেতে পারেন। আমার সৌপনের অল্প অল্প করে খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা এখানে একটা এগ চিকেন চাউমিন খেলাম, 90 টাকা করে দাম, বেশ ভালো স্বাদ। যদি কখনো আসেন এখানে আসতে পারেন। দাদার নাম রণবীর, যে বার্গার হাব বলে, ঠিক ওই অ্যাপেলো ক্লিনিকের একটু আগে দোকান, বেশ ভালো। ওনার ব্যবহারও বেশ ভালো এবং খাবার দাবারের কোয়ালিটিও দেখলাম বেশ ভালো। আমরা সন্ধ্যেবেলা এদিক ওদিক ঘোরার পর চলে এসেছিলাম হোটেলে, রেস্ট নেওয়ার পর এখন রাত্রিবেলা ডিনার করতে যাচ্ছি। আর ডিনার যেখানে করতে যাবো সেটা একবার দেখাই। এখানে অনেকজনকে জিজ্ঞেস করার পর যে কোথায় খাওয়া দাওয়া যাবে, অনেক হোটেল আছে কম বেশি, ভালো মন্দ মিশিয়ে। তো 4-5 জন আমাকে একটা রেকমেন্ডেশন দিল, সেটা হচ্ছে কাকুর হোটেল। কাকুর হোটেলটা কোথায় সেটা একবার দেখাই। দেখুন এই যে কাকুর হোটেল, এই যে কাকুর হোটেল, এদেরই একটা ব্রাঞ্চ নতুন হয়েছে সামনে, সেটা দেখাই। লোকের কথা শুনে আমি যাচ্ছি। আচ্ছা, ল্যান্ডমার্কটা খেয়াল রাখবেন, এই যে এইচপি পেট্রোল পাম্প, এখানে যে এইচপি পেট্রোল পাম্প আছে তার ঠিক বিপরীতে কি হচ্ছে এই কাকুর হোটেল। চলুন, এই যে দেখুন কাকুর হোটেল, কাকুর না কাকু হোটেল, ব্যাস ব্যাস এখানটা রেখে দেন। ফোন নাম্বার দেওয়া আছে, একবার জিজ্ঞেস করে নেবেন, 8787747884, এইটা হচ্ছে ফোন নাম্বার। চলুন ওপরে যাওয়া যাক। কাকুর হোটেলের অ্যাম্বিয়েন্সটা একটু আপনার দেখাই। দেখুন এরকম জায়গা, বলছে 72 জন একসাথে খেতে পারে। এবার দেখা যাক, আমরা অর্ডার করেছি হচ্ছে ভেজ থালির সঙ্গে মাটন। তার কারণ হচ্ছে এখানকার মাটন নাকি ফেমাস, তাই তো, এখানকার মাটন ফেমাস। তো আমি বলছি একটাই দেবেন, আমি সৌপর্ণ শেয়ার করে নেবো। আমাদের ভেজ থালি চলে এসেছে। তো ভেজ থালিতে কী কী দিয়েছে এটা আমি তো বুঝতে পারছি না, ভাত তো জানি, বুঝতে পেরেছি। এটা এটা টমেটোর চাটনি পেঁয়াজ দিয়ে, তাই তো, আর এটা লেবু শসা পেঁয়াজ, এটা আলু ভাজা, আর এটা এটা বেগুন ভর্তা, মানে বেগুন পোড়া আমরা যেটা খেলাম বেগুন ভর্তা। আর এটা তিল মটর চাটনি, আর ডাল আছে। আর এটা হচ্ছে তোমাদের মানে মাটন স্পেশাল, এটার জন্যই ফেমাস এটা কাকু হোটেল, তাই তো। আর আর এই 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 থালিটার দাম কি আছে, ভেজ থালিটা 100 টাকা, এই ভেজ থালিটার দাম 100 টাকা। আচ্ছা, ভাত কি পরে চাইলে কেউ পাবে? ওটা আনলিমিটেড, ভাত আর ডাল আনলিমিটেড, তাই তো, সব সবজি আনলিমিটেড, ও সব কিছু আনলিমিটেড, শুধু এইটা না। আর আমি যে আলাদা করে নিলাম এটার দাম কি পড়লো? 180 টাকা। মাটন কপিস আছে এটা? 4 থেকে 5 পিস। ওকে, থ্যাংক ইউ। আমি তিল দিয়ে ওই মটর যেটা খেলাম, একটা অন্য ধরনের লাগলো, খেতে বেশ ভালো লাগলো, একটু ঝাঁঝালো,
একটু টক টক কিন্তু বেশ ভালো। বেগুন পোড়াটা বেশ ঝাল, এখানকার লঙ্কা বেশ ঝাল। এই হচ্ছে মটনটা, সৌপর্ণকে বলছি দিতে, দে এখানটাতে। ও দারুণ, আটু দে, কালারটা ব্যাপক এসছে রে, ফ্যান্টাস্টিক। ব্যাস ব্যাস ব্যাস, মটনের গ্রেভিটা দারুণ হয়েছে, একদম ধোঁয়াটা ভাত দেখুন। আমি আবার একটু ভাত নিলাম, মটনটা খেয়ে দিই। খাসির মাংস একদম যেমন হয়, আর বেশি ওজন বেশি না, বড় ছোট খাসি। আমাদের ডিনার সম্পন্ন হলো, ভালো খেয়েছি, বেশ ভালো। আপনারা কিন্তু আসতেই পারেন এখানে ডিনার করতে, যদি কখনো রোয়িং আসেন এই কাকুর হোটেলে আসতেই পারেন। আর সবশেষে যেটা বলি সেটা হচ্ছে এই পর্বে কত খরচা হলো। এই পর্বে আমাদের 1910 টাকা খরচা হয়েছে, যেখানে রয়েছে একজনের একদিনের বাইক ভাড়া, হোটেল ভাড়া, তেলের খরচা বাইকের এখন পর্যন্ত, আর খাওয়া দাওয়া যা করেছি এই 1900 টাকা আজকের খরচা, এবং ডেসক্রিপশানেও আমি পারলে দিয়ে দেবো। দেখ এই পর্বে এই পর্যন্ত। পরের পর্বে আমাদের এই রোয়িং থেকে আনন্দর যাত্রা থাকবে, আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।